আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনার্স থার্ড ইয়ার আমাদের আজকের কোর্স লিগ্যাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং। আমরা জানি যে মানুষ সমাজে বসবাস করে বা সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়, তারপরেও মানুষ স্বাধীনতা পেতে চায় বা স্বাধীনতা নিজেই স্বাধীন থাকতে চায়। এই স্বাধীনতা কখনো কখনো অন্যকে বিঘ্নিত করে বা অন্যের কাজে বাধাগ্রস্ত করে। এই বিষয়গুলোকে যদি না হয় সেজন্যই নিয়ম বা আইনের প্রণয়ন করা হয়। আমরা জানি যে একটি দেশের কাজ হচ্ছে দেশের জনগণের মাঝে সাম্য, শান্তি, সৌহার্দ্য বজায় রাখা, আর জনগণের কল্যাণের জন্য সকলের সমান অধিকার নিশ্চিত করার জন্য আমরা আইনের প্রয়োগ করে থাকি। তো আসি শিক্ষার্থী, আমরা জানি যে আমরা মার্কেটিং এর স্টুডেন্ট, কিন্তু আমাদের আইনগত বিষয় সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। একজন বাজারকারী তার আইনের বিষয়গুলো জানার মাধ্যমে সঠিকভাবে পণ্য বাজারজাতকরণ করতে পারবে এবং কোন কাজগুলো তার করণীয় এবং কোন কাজগুলো তার করণীয় নয় সেগুলো বিষয় সম্পর্কেও সে নিশ্চিত হতে পারবে। তো আসি আমরা আমাদের এই কোর্সটা আমরা আজকে প্রথম অধ্যায় শুরু করব এবং প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি আমার ক্লাস লেকচার সাজিয়েছি। দেখে নেওয়া যাক আজকে আমরা কোন বিষয়গুলো আলোচনা করব। আমি আলোচনার পূর্বে আমার পরিচয় নিশ্চিত করছি। আমি সাবিনা লাইজু, চেয়ারম্যান মার্কেটিং ডিপার্টমেন্ট, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজকের আলোচ্য বিষয় আইন কি, কি কি উদ্দেশ্যে আইন প্রণয়ন করা হয়, আইনগত পরিবেশ বলতে কি বোঝায়, বাজারজাতকরণ সিদ্ধান্তে আইনের প্রভাব, ক্ষতিকর বাজারজাতকরণ কার্যক্রমের বিপক্ষে আইন। আমরা এই 5টি প্রশ্ন আজকে আলোচনা করব। আমরা চলে যাই শুরুতেই যে আইন কি। আইন বিষয়টা জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হচ্ছে যে শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ। আইন শব্দটি ফরাসি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ফরাসি শব্দে আইন অর্থ কানুন, রীতিনীতি বা অনুশাসন। আমরা বলবো যে একটি দেশে সাধারণত সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীকই হচ্ছে আইন। সেই অর্থে আমরা দেখব একটি দেশের বিচার ব্যবস্থা দ্বারা স্বীকৃত এবং প্রবর্তিত নিয়ম নীতির প্রধান অংশকে আমরা আইন বলি। অথবা বলতে পারি আইন হলো এমন কতগুলো নীতিমালা যা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও আদালত কর্তৃক স্বীকৃত এবং বলবৎযোগ্য। বিষয়গুলো দ্বারা আমরা আইন সম্পর্কে বুঝতে পারলাম যে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা আইন জানার পরে আমরা চলে যাব যে কেন আমাদের আইন প্রণয়ন করা হয় বা কি কি উদ্দেশ্যে আমরা আইন প্রণয়ন করে থাকি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, যার দ্বারা জনগণ নিরাপদে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ আইন হচ্ছে জনগণের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার একটা মূল ভিত্তি, যেটা দ্বারা জনগণ ভবিষ্যতের দিকে নিরাপদে যেন অগ্রসর হতে পারে। আমরা বলছি সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা। আইন দ্বারা ধনী গরিব বড় ছোট অর্থাৎ রাষ্ট্রের সকল জনগণ যেন সমান অধিকার ভোগ করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই আইন প্রতিষ্ঠা করা হয়। অন্যায় আচরণ করার মনোভাব রোধ করা। আইন দ্বারা মানুষকে বাধা দেওয়া হয় কোন আচরণগুলো অন্যায়, কোন আচরণগুলো অনৈতিক সেগুলো বিষয়, যার কারণে আইন দ্বারা এই অন্যায়কারীকে শাস্তির বিধান রয়েছে। এর ফলশ্রুতিতে মানুষের মাঝে বা জনগণের মাঝে অন্যায় আচরণ করার যে মনোভাব সেই মনোভাবটা রোধ করা যায়। জনগণের মাঝে নৈতিকতা এবং মূল্যবোধ সৃষ্টি করা। আমরা জানি যে মানুষ যে কাজগুলো করবে সেগুলোর মধ্যে তার নৈতিক একটা মনোভাব থাকা উচিত। অনৈতিক, অশুভ, অন্যায়
অযৌক্তিক এই কাজগুলো যখন মানুষ করে থাকে তখন সমাজে বিশৃঙ্খল সৃষ্টি হয়, সমাজের জনগণ বিভ্রান্ত হয়ে যায়। আমরা বলবো যে জনগণের মধ্যে আইনের প্রয়োগের মাধ্যমে, শাস্তির বিধান মাধ্যমে আমরা তাদের মধ্যে নৈতিকতা জাগ্রত করার চেষ্টা করব এবং মূল্যবোধ সৃষ্টি করার, আইন দ্বারা আমরা মূল্যবোধ সৃষ্টি করতে চাই। যথাযথ শাস্তির ব্যবস্থা করা যাতে জনগণ অপরাধ হতে নিজেকে বিরত রাখে। শাস্তি দ্বারা জনগণকে অপরাধ থেকে বিরত রাখা যায়। মানুষ যখন বুঝতে পারে অন্যায় করলে তার একটা শাস্তি অপরাধী পেয়ে থাকে, সেই বিষয়টা যখন সে নিশ্চিত হয়, যখন সে দেখে, তখন সে নিজেকে সেই অপরাধ থেকে দূরে সরায় রাখার চেষ্টা করে। আমরা বলবো সুন্দর স্বাভাবিক চিন্তা ভাবনা ও মনোভাব বিকাশে সহায়তা করে। আইন আমাদেরকে, যেহেতু আমাদের শৃঙ্খলা বজায় রাখে, আমাদের সমান অধিকার প্রতিষ্ঠা করা নিশ্চিত করে, যার ফলে আমরা সুস্থ চিন্তা ভাবনা করতে পারি, আমাদের মনোভাব সুন্দর বিকাশে আমরা আইন আমাদেরকে সহায়তা করে থাকে। এই ছিল আমাদের উদ্দেশ্য, যেগুলো একটি দেশের রাষ্ট্র এই সকল উদ্দেশ্য ছাড়া আরো অনেক উদ্দেশ্য নিয়ে আইন প্রণয়ন করে থাকে। এবার আমরা আসব আইনগত পরিবেশ বলতে কি বোঝায়। আমরা যদি আসি যে আইনগত পরিবেশ বলতে বোঝায় আইনের প্রয়োগ বা আইনের ব্যবহারিক দিক। এই ব্যবহারিক দিকটা কি? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আইনের প্রয়োগের ফলে যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আইনগত পরিবেশ। আমরা জেনেছি যে পরিবেশ হচ্ছে আমাদের পারিপার্শ্বিকতা, যে বিষয়গুলো আমাদের, যে শক্তিগুলো, যে বিষয়গুলো আমাদেরকে কাজ করতে প্রভাবিত করে, সেগুলোই আমরা পরিবেশ বলে বুঝে থাকি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে বাজাতকরণের আইনগত পরিবেশ কি। আমরা জানি যে বাজাতকারীকে বিভিন্ন কার্যগুলি সম্পাদন করতে হয়, অতএব কোন শক্তি, কোন উপাদানগুলো বাজাতকারীকে তার সীমানা নির্ধারণ করে দেয়, কুণ্ডি, বিধিনিষেধ, পদ্ধতি ইত্যাদির কাঠামো নির্ধারণ করে দেয়, সেগুলোই হচ্ছে বাজাতকরণ পরিবেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি বাজাতকরণ পরিবেশ কি কি বিষয়ের সাথে সম্পৃক্ত থাকে: ব্যবসা, ভোক্তা, সমাজ এবং নতুন প্রযুক্তি। আমরা বলবো ব্যবসা কি। ব্যবসা হচ্ছে, আমরা জানি যে মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করা হয়ে থাকে। এই ক্ষেত্রে এই মুনাফাটা কতটুকু বৈধ উপায়ে আমরা উপার্জন করব বা অর্জন করব, সেটাও হচ্ছে আমাদের আইন দ্বারা প্রভাবিত হয়ে থাকে। ভোক্তার উদ্দেশ্যেই বাজারকারী পণ্য উৎপাদন করে থাকে, ভোক্তার সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করতে চায়, ভোক্তার কিভাবে উপকৃত হচ্ছে, কোনটা ভোক্তাদের জন্য কল্যাণকর, সেগুলো বিষয়ে কখনো কখনো আমরা আইন দ্বারা আমরা প্রভাবিত হয়ে থাকি। সমাজের কল্যাণ আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা হলিস্টিক মার্কেটিং এ দেখেছি যে সমাজ কল্যাণকর বিষয়গুলো একজন বাজারকারীকে বা একজন একটি কোম্পানিকে চিন্তা করতে হবে যে সমাজ কল্যাণকর বিষয় কোনগুলো, সেগুলো তাদেরকে মনোযোগী হতে হবে। আমরা যাচ্ছি যে নতুন প্রযুক্তি, এই নতুন প্রযুক্তি আমাদের পরিবেশকে বাধাগ্রস্ত করে বা পরিবেশকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো আমাদের বাজারকারীকে জানার প্রয়োজনীয়তা রয়েছে বা এই বিষয়গুলো সম্পর্কে তাকে নিশ্চিত হতে হবে। আমরা জানি যে বাজারকরণের আইনগত যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, সেই পরিবেশকে নিয়ন্ত্রণ করে আমাদের দেশে মূলত তিনটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে বাণিজ্য কমিশন, আরেকটি হচ্ছে ভোক্তা পণ্য নিরাপত্তা প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে খাদ্য ও ওষুধ প্রশাসন। এই তিনটা প্রতিষ্ঠান আমাদের দেশে বাজারকরণের যে বাজার পরিবেশ আছে, সেই আইনগত পরিবেশ আছে, সেই পরিবেশগুলোকে তারা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তদারকি করে বা সেগুলো সম্পর্কে যথাযথভাবে তারা নিয়ন্ত্রণের ব্যবস্থার মাধ্যমে এই পরিবেশকে সঠিক রাখার চেষ্টা করে থাকে। আমরা আসবো বাজারকরণ সিদ্ধান্তে আইনের প্রভাব। বাজারকরণ সিদ্ধান্তে আইনের প্রভাব যদি আমরা বলে থাকি, তাহলে সেখানে বলবো যে বাজারকরণ সিদ্ধান্তে কি কি বিষয় আমাদেরকে আইনগতভাবে প্রভাবিত করে থাকে। আমরা জানি যে একজন বাজারকারীকে পণ্য বাজারকরণ করার ক্ষেত্রে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হয়। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে বলতে চাই যে
মূল লক্ষ্যই হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এই সুশৃঙ্খল ভাবে যদি কাজ করা যায় তাহলে সেটা সমাজে শান্তি বয়ে নিয়ে আসে। এই কারণে একজন বাজারকারী আইনগত পরিবেশ সম্পর্কে তার ধারণা থাকা প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা যদি বলি সামগ্রিক ব্যবসায়ের উপর আইনের প্রভাব। সামগ্রিক ব্যবসাটা কি? আমরা জানি যে একজন বাজারকারী যখন আইন সম্পর্কে তার পূর্ণ ধারণা থাকে তখনই সে নিশ্চিত হবে কোন কাজগুলো তার করা উচিত এবং কোন কাজগুলো তার করা বাধা মানে করা উচিত নয় বা করা যাবে না। এই বিষয়গুলো যখন সম্পর্কে একজন বাজারকারী জানে তখন কিন্তু সে তার কার্যক্রমটা সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারে, যেটা সমাজ কল্যাণকর, যেটা তার নিজের প্রতিষ্ঠানের জন্য তার মুনাফা অর্জন সহজ হয় এবং প্রতিষ্ঠানের জন্য এটা একটা নিরাপত্তা বিধান করে থাকে। তো আমরা বলবো যে বাজারজাতকরণ মিশ্রণের উপর আইনগত প্রভাবটা কিভাবে হয়ে থাকে। বাজারজাতকরণ মিশ্রণের 4টি উপাদান আছে। আমরা জানি পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার, অর্থাৎ যেটাকে আমরা এক কথায় 4P বলি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। আমরা জানি যে পণ্য ক্ষেত্রে আমরা কোন ধরনের পণ্য উৎপাদন করা যাবে, কোন ধরনের পণ্য বাজারজাত করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই, সেই বিষয়গুলো সম্পর্কে একজন বাজারজাতকারী যদি আইন সম্পর্কে জ্ঞান থাকে সেটা সে ধারণা লাভ করতে পারবে। এছাড়া আমাদের আছে মজুরি পরিষদ আইন, তারপরে শ্রমিক কারখানায় শ্রমিক কাজ করলে তার ক্ষতিপূরণ কিভাবে প্রদান করা যাবে, কতটা শ্রম ঘন্টা সে কাজ করতে পারে, কিভাবে আমরা নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতে পারবো, সেই নিরাপদ খাদ্য আইনের কি বিধানগুলো আছে সেগুলো সম্পর্কে বাজারজাতকারী যখন জানতে পারবে তখন এই বাজারজাতকরণ মিশ্রণগুলো সে সঠিকভাবে অর্থাৎ পণ্য উৎপাদন, বন্টন, মূল্য নির্ধারণ এবং তার প্রসার কার্যক্রমটা সে সঠিকভাবে করতে পারবে। মানসম্মত পণ্য সরবরাহ। আমরা জানি যে বাংলাদেশে নিরাপদ খাদ্য আইন 2013 সালে প্রণয়ন করা হয়। আমরা বলবো যে ভোক্তার সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করাটাই হচ্ছে বাদ মার্কেটিং কনসেপ্টের মূল বক্তব্য। তারপরেও আমাদেরকে জানতে হবে যে মানসম্মত পণ্য উৎপাদন করার জন্য উৎপাদনের স্থানটা কেমন হওয়া উচিত, কারখানার পরিবেশ কেমন হওয়া উচিত, কি কি উপকরণ আমরা ব্যবহার করতে পারি, এই বিশেষ বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত হতে হবে এবং জানতে হবে। বাজারজাতকারী যখনই এই বিষয়গুলো সম্পর্কে তার পূর্ণাঙ্গ ধারণা থাকবে তখনই সে মানসম্মত পণ্য সরবরাহের বিষয়ে সে নিশ্চিত হবে বা সরবরাহ করতে পারবে। বিশেষ সুবিধা ভোগ। আমরা জানি যে সরকার কখনো কখনো বিশেষ সুবিধা প্রদান করে থাকেন, যেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক বিপর্যয়ের ক্ষেত্রে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছেন বিভিন্ন সেক্টরে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে সরকার বিশেষ বিশেষ খাতকে উৎসাহিত করার জন্য সুবিধা প্রদান করে থাকেন, যেমন কখনো কর অবকাশ, শুল্ক হ্রাস, কোটা সুবিধা, রপ্তানি ক্ষেত্রে অগ্রাধিকার, এই বিষয়গুলো নিশ্চিত করে থাকে। এরপরে আমরা বলবো যে সুষ্ঠু প্রতিযোগিতা। সুষ্ঠু বলতে পারি, সুস্থ প্রতিযোগিতাও বলতে পারি। আসলে আমরা জানি যে প্রতিযোগিতার মাধ্যমেই বাজারে ভোক্তারা উপকৃত হতে পারে, কারণ পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করা মানেই হচ্ছে বাজারে অনেকগুলো প্রতিযোগী কোম্পানি থাকা এবং অন্য অনেক পণ্য বাজারে আসছে, যেটা ক্রেতারা তাদের সুবিধা মতো ভালো মানের পণ্য কম দামে ক্রয় করার সুবিধা পেয়ে থাকে। আমরা জানি বাংলাদেশে প্রতিযোগিতা আইন 2012 চালু আছে, যেখানে আমরা বলতে পারবো যে কোন আইন লঙ্ঘন করলে একজন একটা প্রতিষ্ঠানের বা একজন বাজারজাতকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় অথবা আইন দ্বারা তাকে বাধাগ্রস্ত করা যায়, অর্থাৎ এই কোন সীমাগুলো লঙ্ঘন করা উচিত নয় সেগুলো সম্পর্কে বাজারজাতকারী বুঝতে পারবে। তো এই কারণে আমরা বলবো যে সুস্থ প্রতিযোগিতা বা সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে আরো গতিশীল করতে পারি। অনৈতিক কার্যক্রম পরিহার। আমরা জানি যে কখনো কখনো অনৈতিক কার্যক্রম দ্বারা ব্যবসায়ী খুব স্বল্প সময়ের মধ্যে মুনাফা অর্জন করতে চায়, অর্থাৎ ভোক্তাদেরকে বিভ্রান্ত করে, ভোক্তাদেরকে প্রতারিত করে, ওজনে কম দিয়ে ভেজাল পণ্য বাজারে ভোক্তাদের কাছে পৌঁছে দিয়ে তারা ভুল তথ্য দিয়েও কখনো কখনো ক্রেতাদের কাছ থেকে অধিক মুনাফা লাভ করার একটা প্রচেষ্টা চালায়, যে
অনৈতিক কার্যক্রমগুলো দীর্ঘমেয়াদী কখনোই সফলতা এনে দেয় না, অর্থাৎ একজন বাজারকারী দীর্ঘমেয়াদী তার এই বিষয়গুলো কখনো ভোক্তাকে আকৃষ্ট করে না বা ভোক্তাকে ধরে রাখতে পারে না। সেই কারণে আমরা জানবো যে অনৈতিক কার্যক্রম কি, এই কার্যক্রমকে পরিহার করাই একজন বাজারকারীর মূল কাজ হওয়া উচিত। নিজেকে সুরক্ষা করা, বাজারকারী নিজেকে সুরক্ষিত বা সুরক্ষা করবে কিভাবে? আমরা জানি যে একজন বাজারকারীকে বিভিন্ন পক্ষের সাথে চুক্তি সম্পাদন করতে হয়। এই চুক্তি সম্পর্কিত বা লেনদেন সম্পর্কিত যে বিষয়গুলো বা যে বিরোধগুলো, সেগুলো কিভাবে এড়ানো সম্ভব? যদি আমি 1872 সালের চুক্তি আইনকে সঠিকভাবে জানি, তাহলে সেই আওতায় আমি চুক্তি সম্পাদনের সময় সেই বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হতে পারি এবং আইনের আশ্রয় নিয়ে নিজেকে সুরক্ষা করা যায় যদি কোনো দুই পক্ষের মধ্যে কোনো বিরোধ সম্পন্ন হয় বা কোনো বিরোধ উপস্থিত হয়। আর আন্তর্জাতিক বাজারে সফলতা অর্জন, আমরা বলবো যে বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক বাজারজাতকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। আন্তর্জাতিক মানব ব্যবসায়ী শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের সীমানা ছাড়িয়ে আমরা আমদানি রপ্তানি বাণিজ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে থাকি। সেই ক্ষেত্রে প্রত্যেকটা দেশের ব্যবসায়িক চুক্তি ভিন্ন হতে পারে, বিধিনিষেধগুলো ভিন্ন হতে পারে। একজন বাজারজাতকারীকে দুই দেশের, অর্থাৎ সে যে দেশে পণ্য রপ্তানি করতে চায় সেই দেশের আইন সম্পর্কেও তার জ্ঞান থাকতে হবে এবং নিজের দেশের তো অবশ্যই। অতএব আমরা বলবো যে আইন আমদানি রপ্তানি ব্যবসার সমস্যা সমাধান করা যায় যদি আইনগত বিষয় সম্পর্কে বাজারকারী নিশ্চিত হয় বা ধারণা থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সকল বিষয় আমরা যদি জানি, তাহলে এই আইন বিষয় সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারলে, ধারণা থাকলে বাজারকারী সিদ্ধান্ত গ্রহণ করাটা সঠিক হয়। অর্থাৎ আমরা বলবো যে বাজারকারী সুষ্ঠু প্রতিযোগিতা আর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে তার বাজারকরণ কার্যক্রম পরিচালনা করতে পারেন যদি সে আইন সম্পর্কে তার জ্ঞান থাকে। আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্নটা ছিল প্রতারণামূলক কার্যক্রম ক্ষেত্রে আইনের বিধানগুলো কি। এখানে আমরা জানি যে বাজারকরণ কার্যক্রম করতে গিয়ে কখনো কখনো বাজারকারী বিভিন্ন প্রতারণামূলক কাজ করে থাকেন। সেগুলো কিভাবে করে থাকেন? প্রমোশনের মাধ্যমে করতে পারে, অর্থাৎ প্রতারণামূলক প্রমোশন কি সেটা? প্রকৃত পণ্যের ছবি না দিয়ে ভুয়া, মিথ্যা গ্যারান্টি বা পণ্য সম্পর্কে অসত্য বানোয়াট তথ্য, কখনো কখনো ভুয়া প্রশংসাপত্র প্রদর্শনের মাধ্যমে সে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে থাকতে পারে। সেই কারণে আমরা বলবো যে কখনো দেখা যাচ্ছে যে অধিক মূল্য হ্রাস বা ডিসকাউন্টের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে। এই ধরনের বিষয়গুলো যখন কার্যক্রম পরিচালনা করে তখন সেটা প্রতারণামূলক কার্যক্রম হয়ে থাকে। আমরা জানি যে একটি সুন্দর বাজারজাতকরণ কার্যাবলী পরিচালনা করার জন্য আমাদের প্রতারণার আশ্রয় না নিয়ে আমরা ভোক্তাদেরকে আকৃষ্ট করতে পারি। আর যখন কোনো অসৎ উদ্দেশ্যে কোনো বাজারজাতকারী এই ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে তখন তার বিরুদ্ধে আমরা বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা বা আইনের প্রয়োগ বা আইন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা আসি প্রতারণামূলক মূল্য ধার্য করার মাধ্যমে প্রতারণা করা যায়। প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্য নির্ধারণ করা বা মূল্য হ্রাস কৌশল। আমাদের দেশে প্রায়শই দেখি যে দীর্ঘদিন ব্যাপী মূল্য হ্রাস একটি কৌশল অবলম্বন করে ব্যবসায়ীরা, যেটা ঠিক সঠিক একটা কৌশল নয়। অর্থাৎ তারা মূল্য হ্রাস না করেই তার ক্রেতাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আর কখনো কখনো পণ্যের গায়ে যে মূল্য নির্ধারণ করা থাকে সেটা বাদ দিয়ে তারা অধিক মূল্য ক্রেতাদের কাছে পণ্যটা বিক্রির চেষ্টা করে থাকে। বিভিন্ন ধরনের কথা বলে বা বিভিন্ন বিষয় উপস্থাপন করে তারা অধিক মূল্যের বিষয়টা ক্রেতাদের কাছে তুলে ধরে বা ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্যটা আদায় করে। এছাড়াও প্রতারণামূলক প্যাকেজিং, আমরা জানি যে প্যাকেজিং এর মাধ্যমে প্রতারণা করা যায়। আমরা দেখেছি যে প্রতারণামূলক প্যাকেজিং এ ওজন কম দেওয়া থাকে, যে ওজনের কথা বলা থাকে বা প্যাকেটের গায়ে বা প্যাকিং এর গায়ে যে লেখাটা থাকে সেটার চেয়ে ওজনই কম থাকে। কখনো কখনো নিম্নমানের পণ্যকে ক্রেতার কাছে আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় মূলক ব্যবহার করা হয়ে থাকে।
অথবা বিভ্রান্তিমূলক লেবেল লাগানো থাকে, যেগুলো হয়তো যে উপাদানগুলো পণ্যের নাই সেগুলো বাদ দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য মিথ্যা, বিভ্রান্তমূলক বা অসত্য তথ্য দিয়ে লেবেলগুলোকে সমৃদ্ধ করা হয়, বা কখনো কখনো বিজ্ঞাপনের মাধ্যমে প্রকৃত পণ্য চেয়ে বড় দেখানোর একটা মনোভাব থাকে। এই ছিল আমাদের প্রতারণামূলক কার্যক্রম। কিভাবে আমরা বলবো যে বাংলাদেশের প্রতারণামূলক কার্যক্রমের বিপক্ষে ভোক্তাদেরকে রক্ষা করার জন্য সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। যেমন আমরা জানি প্যাটেন্ট ও ডিজাইন অ্যাক্ট, আমরা যদি যাই কি কি ধরনের আইন রয়েছে সেটা আমরা দেখব। ট্রেডমার্ক অ্যাক্ট, আমরা জানি যে নকল প্রতিরোধ এবং ভোক্তাদের সঠিক পণ্য চিনতে ট্রেডমার্কটা সহায়তা করে থাকে, যেটা একটা কোম্পানির নির্দিষ্ট মার্ক থাকে যেটা দ্বারাই ভোক্তা ওই কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারে। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 সাল, পণ্যের মান, পণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য এই আইন প্রণীত হয়। অর্থাৎ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, যেগুলো দ্বারা আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয়, সেই পণ্যগুলো চাইলে কেউ অধিক মূল্য নির্ধারণ বা সেগুলো মানটাকে খারাপ মানের পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে না পারে, সেই জন্যই সরকার অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 প্রণয়ন করেছেন। বিশুদ্ধ খাদ্য সামগ্রী অধ্যাদেশ, আমরা জানি যে ভেজাল দ্রব্য প্রতিরোধের উদ্দেশ্যে আইন প্রণয়ন করা হয়। আমরা বিশুদ্ধ খাদ্য সামগ্রী বলতে আমরা বোঝাবো যেটা ভেজাল মুক্ত, যেটা জনগণের জন্য উপকারী, সেই পণ্যগুলো যেন নিশ্চিত হয় সেই স্বাস্থ্যসম্মত খাদ্য, সেই বিষয়গুলো এই অধ্যাদেশের মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি বা এই আইন দ্বারা আমরা প্রতিরোধ করতে পারি যারা ভেজাল খাদ্য বাজারে সরবরাহ করে থাকে। ওজন ও পরিমাপ অধ্যাদেশ, আমরা বলবো যে আন্তর্জাতিক মানের সাথে দেশীয় ওজন পদ্ধতিকে সাদৃশ্যপূর্ণ করার জন্য 1982 সালে আমরা ম্যাট্রিক পদ্ধতির প্রবর্তন করেছি এবং আধুনিক পরিমাপক দ্বারা আমরা ওজন ও পরিমাপ করে থাকি, যেটা সর্বস্তরের সকল জায়গায় প্রচলিত একটি বিষয়। অতএব সেটাকেও আমরা নিশ্চিত করব যেন সবাই সঠিক মাপের এবং সঠিক পরিমাপক ব্যবহার করে থাকে এবং সঠিক মাপে পণ্য বিক্রি করে থাকে। আমরা আসছি ঔষধ নীতির ক্ষেত্রে। ক্ষতিকর জনস্বাস্থ্য বিরোধী ঔষধ থেকে ভোক্তাদেরকে রক্ষা করাই ঔষধ নীতির উদ্দেশ্য। আমরা জানি যে কখনো ক্ষতিকর ঔষধ বাজারে ছাড়া হয় কিংবা যে ওষুধগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা জানি যে ওষুধ জীবন রক্ষা করার জন্যই আমরা ওষুধ গ্রহণ করে থাকি বা ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করে থাকে, কিন্তু কখনো কখনো কোনো ঔষধ অসাধু ব্যবসায়ীরা এই ওষুধ যেগুলো হয়তো ক্ষতিকর সেগুলো বাজারে ছাড়ে। তো এই ওষুধ নীতির আন্ডারে, ওষুধ নীতির অধ্যাদেশের মাধ্যমে ক্ষতিকর এবং জনস্বাস্থ্য বিরোধী নকল ঔষধ থেকে ভোক্তাদেরকে রক্ষা করায় আমরা এই আইনটা প্রণয়ন করে থাকি বা প্রয়োগ করে থাকি। এরপর বলবো প্যাটেন্ট ও ডিজাইন অ্যাক্ট। আমরা জানি যে নকল প্রবণতা থেকে উৎপাদককে বিরত রাখা এই প্যাটেন্ট এবং ডিজাইন অ্যাক্টের আওতায় আমরা এই বিষয়টাকে নিশ্চিত করি যেন কখনো উৎপাদককারী অনৈতিক কার্যক্রম দ্বারা কিংবা অসাধু মনোভাব নিয়ে কখনো নকল প্রবণতা তার মধ্যে না থাকে বা নকল পণ্য সে বাজারে না ছাড়তে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমরা বলতে পারি শুধু আইন প্রণয়ন নয়, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেও আমরা প্রতারণা থেকে ভোক্তাদেরকে রক্ষা করতে পারি। আমাদের আসলে এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়। আমি তোমাদেরকে আগেও বলেছি এবং এখনো বলছি যে আমরা প্রথম অধ্যায়টার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল আমরা আজকে সেগুলো আলোচনা করেছি। তো আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কাজে, মানে যদি মনোযোগ দিয়ে শোনো, এই বিষয় থেকে প্রশ্ন আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবং তোমরাও এখান থেকে উপকৃত হতে পারবে। আমি আশা করব যে তোমরা সবাই যে যেখানে আছো সবাই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।